বস্তু গলগি বস্তুর আরেক নাম বলা হয় গলগি বডিজ। কেন? ক্যামিলো গলগি, তোমাদের বইতে লেখা নেই ক্যামিলো গলগি এই অঙ্গনটা আবিষ্কার করেছিলেন, মাথায় থাকে যাবে। কে আবিষ্কার করেছিলেন? ক্যামিলো গলগি। এই ক্যামিলো গলগি এই বস্তুটা আবিষ্কার করেছিলেন কোথায় না, নিউক্লিয়াসের একদম পাশে, নিউক্লিয়াসের পাশে আবিষ্কার করেছিলেন। এবং এটা মূলত এই যে গলগি বস্তু তাহলে কে আবিষ্কার করেছিলেন? ক্যামিলো গলগি। এবং এটা একদম নিউক্লিয়াসের কাছে একদম অবস্থিত চ্যাপ্টা থলি, লম্বা থলির মতো দেখতে অংশ। তো প্রথমে আমরা বুঝিনি ক্যামিলো গলগি যিনি আবিষ্কার করেছিলেন এই অংশটা, সেই যে এটা মূলত ক্ষরণ এবং সংরক্ষণের জন্য দায়ী। কি করে না, এ কিন্তু মূলত কোষীয় ক্ষরণে সাহায্য করে এবং কোষীয় ক্ষরণ করতে গিয়ে এ কতগুলো ভেসিকেল তৈরি করে, সেইগুলোই আলটিমেটলি লাইসোজোম। পরবর্তীতে আমরা সেটাও বুঝবো, সেটাও যে লাইসোজোম সেটাকে আমরা পরপর বুঝে যাব। ঠিক আছে, তাহলে আমরা একদম করে ঢুকে যাই। প্রথমে তোমাদের বইয়ে কি বলা হচ্ছে সেটা আমরা প্রথমে আগে বুঝে নিই। কী বলা হচ্ছে? নিউক্লিয়াসের কাছে, কাছে বলতে একদম এই মনে করো এখানে এটা নিউক্লিয়াস আছে, তাহলে এর কাছে, যে কোনো কাছে, এই নিউক্লিয়াসের যে কোনো কাছে, এরকম কাছে অবস্থান করে এরকম প্যারালাল কতগুলো অংশ থাকবে। ঠিক আছে, এর একটা উৎপত্তি স্থল থাকে, একটা হচ্ছে উৎপত্তি স্থল মানে যেখানে তৈরি হয়, আরেকটা হচ্ছে যেখানে শেষ হয়ে যায়, সেখানেই কিন্তু ভেসিকলগুলো থাকে। তোমাদের বইতে যে এই ডায়াগ্রামটা দেওয়া আছে, এই ডায়াগ্রামটাতে কোনো কিছু লেবেল, কোনো চিহ্নযুক্ত করা নেই, যার জন্য তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে কি বলেছে? নিউক্লিয়াসের কাছে থাকা চ্যাপ্টা থলি, লম্বা থলি, বিভিন্ন রকম হতে পারে, ছোট গহ্বরের মতো গঠনযুক্ত অঙ্গাণু, এরা পরস্পর সমান্তরাল, এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, বিন্যস্ত থাকে। কোষ মধ্যস্থ বিভিন্ন বস্তু, কি কি বস্তু হতে পারে? সেটা হরমোন হতে পারে, উৎসেচক হতে পারে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই কথাটা, কি করে? পরিবহন করে এবং ক্ষরণ করে। তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যাবে এবং সে ক্ষরণ করবে। এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এটা কি, কোন জায়গা থেকে তৈরি? আরেকটা কোষীয় অঙ্গাণু, এন্ডোপ্লাজমীয় জালিকা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পড়িয়েছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা তৈরি হয়। তাহলে এখানে যে গলগি বস্তুটা মূলত আমরা আগের দিন পড়েছিলাম যে এরকম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, রেটিকুলাম এন্ডোপ্লাজম, এই হচ্ছে ইআর, এটা হচ্ছে গলগি অ্যাপারেটাস, সংক্ষেপে লিখছি। হ্যাঁ, গলগি অ্যাপারেটাস। এইখান থেকে আবার তৈরি হচ্ছে কি ছোট ছোট ভেসিকেল, যাকে বলি লাইসোজোম। কি বলছি? লাইসোজোম। এই তিনটে অঙ্গাণু মিলে কি তৈরি করে? মনে করো আগে বলেছিলাম GERL। তাহলে গলগি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং লাইসোজোম মিলে এরা কোষীয় বিপাকের সমস্ত কাজটাই করে। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারা কি করে? মূলত তার গায়ে লেগে থাকে হচ্ছে রাইবোজোম, প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনটা পরবর্তীতে চলে আসে হচ্ছে গলগি বস্তুতে, সেখানে কার্বোহাইড্রেট, লিপিড এগুলো যুক্ত হয়ে বিভিন্ন এনজাইম, হরমোন তৈরি করে। তারপর সেখান থেকে লাইসোজোমের মাধ্যমে সেই অংশটা বেরিয়ে যায়। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এইভাবে কিন্তু পরপর চলে কোষীয় এই যে ঘটনাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এরা না থাকলে পরে কিন্তু কোষ নিজস্ব কাজগুলোই করতে পারতো না। ক্লিয়ার হয়েছে? এবার যে ডায়াগ্রামটা দিয়েছি, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। এখানে বিস্তৃতভাবে দেওয়া হয়েছে, মানে তুমি যদি এক্সট্রা জানতে চাও, যেটা বলেছিলাম না, সৃষ্টির তল, মানে এখানে তৈরি হবে আর এখানে পরিণত হবে, মানে ধ্বংস হয়ে যাবে। দেখো এই যে ভেসিকেল, স্যাকুলি, প্যারালাল, এই যে অন্তঃসিস্টার্নি দশা, এইগুলো কিন্তু দেখো পরপর সমান্তরালভাবে আছে না?
তাই না? একদম, এইটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নিও। তো কিভাবে ক্ষরণ করে, ওখানে বলেছেন ক্ষরণের কাজ, সেই জন্য আমি কিন্তু এই ডায়াগ্রামটা দিয়েছি, এটাও স্ক্রিনশট নিয়ে নিও। দেখো এই যে গলগি বডির সিস্টার্নি, বুঝতে পারছো? তাহলে এখানে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওপরে তার ওপর থাকবে কি নিউক্লিয়াস, যাই হোক। তো সেখান থেকে দেখো ভেসিকেল তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরে কি খরিত বস্তু, তারপরে কি হলো প্লাজমা পর্দা থেকে বেরিয়ে যাচ্ছে। এই যে বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হয় এক্সোসাইটোসিস। কি বলা হচ্ছে? এক্সোসাইটোসিস। এখন থেকে ইংরাজি কথাগুলোকে বোঝার চেষ্টা করো। এক্সো মানে বাহির, সাইটোসিস মানে সাইটোপ্লাজম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই এক্সোসাইটোসিস আবার দু রকমের হয়, যদি তরল হয় বা লিকুইড হয়, আর যদি কঠিন বস্তু হয়, ঠিক আছে, দু রকম। মেনলি এক্সোসাইটোসিসকে আবার কি বলা হয়? কোষের বমি করা, ইংরেজিতে কি বলা হয়? সেল ভমিটিং, যদি তরল পদার্থ হয়, ভালো করে বুঝবে। ফ্যাগোসাইটোসিস হচ্ছে, ফ্যাগো মানে দানাদার, আর পিনো কথার অর্থ হচ্ছে তরল, ঠিক আছে। ঠিক একইভাবে কোষে কিন্তু এই তরল বস্তুও প্রবেশ করতে পারে, তরল, আবার কঠিন বস্তুও প্রবেশ করতে পারে। এগুলো দেখবো আমরা পরে। এই তরল বস্তু তৈরি ভিতরে প্রবেশ করে যেটা তৈরি করে তাকে বলে পিনোসাইট, আর কঠিন বস্তু যেটা তৈরি করে তাকে বলে ফ্যাগোসাইট। এগুলো আমরা পরপর জানব। তাহলে ক্ষরণ পদ্ধতিটা পরিষ্কার হয়ে গেল যে গলগি সিস্টার্নি থেকে বেরিয়ে এসে ক্ষরণকারী ভেসিকেল তৈরি হয়, তার পরবর্তীতে সেই খরিত পদার্থ এই থলির মধ্যে প্রবেশ করে এবং বেরিয়ে। আরেকটা জিনিস যেটা বলার কথা, এখানে তো বলেনি অনেক কিছুই, গলগি বস্তু কিন্তু একক পর্দা দিয়ে ঘেরা, ঠিক আছে। সিস্টার্নিগুলো একক পর্দা দিয়ে ঘেরা, লাইসোজোমও একক পর্দা দিয়ে ঘেরা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও একক পর্দা দিয়ে ঘেরা, কিন্তু নিউক্লিয়াস দ্বি-একক পর্দা, এটা যেন মাথায় থাকে। এবং যত রকমের পর্দা তৈরি হয় সব পর্দাই কিন্তু কোষ পর্দা দিয়ে তৈরি হয়, ঠিক আছে। দেখো তারপরে চলে এসেছি কি লাইসোজোমে। লাইসোজোম, এই যে লাইসোজোম, এটা হচ্ছে গলগি বস্তু থেকে উৎপন্ন, এইমাত্র বললাম উৎপন্ন হয় পর্দা ঘেরা, মানে একক পর্দা ঘেরা। এখানে তুমি লিখে রাখবে একক, মানে একটা পর্দা, একক পর্দা ঘেরা থলির মতো, মানে এরকম গোলাকার, এরকম একটু ডিম্বাকারও হতে পারে, এরা বিভিন্ন রকম হতে পারে, এতে বহুরূপী এরা বিভিন্ন এনজাইম নিজেদের মধ্যে বা উৎসেচক নিজেদের মধ্যে তৈরি করে, এবং এমন সময় আসতে পারে এরা কোষের বিভিন্ন অঙ্গাণুকে ধ্বংস করে ফেলতে পারে। কেন ধ্বংস করতে পারে? কারণ হচ্ছে কোনো মাইটোকন্ড্রিয়ার বয়স মনে করো অনেক দিন হয়ে গেছে, সেই মাইটোকন্ড্রিয়াটা আর কাজ করছে না, সেই মাইটোকন্ড্রিয়া থাকলে পরে কোষের আবর্জনা, তাহলে কি করতে হবে না, সেই মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করতে হবে। তখন লাইসোজোম সেই উৎসেচক নিঃসৃত করে সেই মাইটোকন্ড্রিয়াকে ধ্বংস করে দেবে। এবার এরকমও ব্যবস্থা হতে পারে যে কোষটারই আর কোনো প্রয়োজন নেই, যে কোষে আছে, তখন কিন্তু লাইসোজোম সেই কোষটাকেও ধ্বংস করে ফেলতে পারে। ওই জন্য একে বলে সুইসাইডাল ব্যাগ, বা বাংলায় বলা হয় আত্মঘাতী থলি। মানে সে কী করছে? সে নিজেকেই মেরে ফেলছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সে কিন্তু নিজেকেই মেরে ফেলছে, সেই জন্য তাকে বলছি আমরা আত্মঘাতী থলি। তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে কি, এরা কি করে এর মধ্যে খাদ্যকে হজম করে। কোন খাদ্যকে? কোষের মধ্যে যে খাদ্যটা প্রবেশ করেছে সেটা আমি আগেই বলেছি, সেটা একক খাদ্য হতেই হবে। কী হতে পারে? গ্লুকোজ, গ্ল্যাকটোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই জাতীয় একক খাদ্য। জীবাণুদের মেরে ফেলে, ভেরি ইম্পর্টেন্ট। তোমার দেহে যদি কোনো জীবাণু ঢোকে, সেই জীবাণুকে এরা মেরে ফেলার ক্ষমতা রাখে। পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা উৎসেচক থাকে। মিলল? কোষের মধ্যে এটি নানা রূপে থাকে, মানে এর বহু রূপ আছে, অনেক রূপ। প্রথম হচ্ছে কি, প্রাইমারি বা প্রাথমিক লাইসোজোম তৈরি হয়। সেই প্রাইমারি লাইসোজোমের মধ্যে যখন মনে করো কোষীয় কোনো অঙ্গাণু এসে মেশে বা অন্য কোনো বস্তু এসে মেশে, তখন সেকেন্ডারি বা গৌণ লাইসোজোম তৈরি হয়, রেসিডুয়াল বডি তৈরি হয়,
এরকম অনেকগুলো তৈরি হয় যেগুলো তোমার বইতে আলোচনা নেই। তাহলে তোমাকে কি করতে হবে না, তোমাকে এক্সট্রা জেনে নিতে হবে। সেই জন্য বলছি এটা হচ্ছে লাইসোজোমের বহুরূপতা। যদি প্রশ্ন পড়ে লাইসোজোমের বহুরূপতা বলতে কী বোঝো, তখন আমরা বলবো লাইসোজোম হচ্ছে এমন একটা কোষীয় অঙ্গাণু যা একক পর্দা ঘেরা, তা সে উৎসেচক হরমোন প্রচুর কিছু তৈরি করতে পারে, জমা রাখতে পারে, এবং সে বিভিন্ন রূপে অবস্থান করতে পারে, প্রাইমারি লাইসোজোম, সেকেন্ডারি লাইসোজোম, তারপরে রেসিডুয়াল বডি। সেই জন্য এর রূপ বিভিন্ন, সে তাকে বহুরূপতা বলে। নেক্সট কী বলছে, লাইসোজোম যে কোষে থাকে সেই কোষকেই ধ্বংস করে, সেই জন্য আত্মঘাতী থলি বলে। কিন্তু একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে এর সংখ্যা যদি বৃদ্ধি পায় না, তাহলে ক্যান্সার হতে পারে। কারণ কি কী বলতো, সে পরপর ধ্বংস করে যায়, সেই জন্য ক্যান্সার হতে পারে। কিন্তু এর সংখ্যা বৃদ্ধি হলে খুব ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু পড়তে পারে, যেগুলো গোল করে দিচ্ছি না সেইগুলো কিন্তু একদম ভালো করে বুঝে নিই। এই দেখো, লাইসোজোম একটা ইঁদুরের বৃক্কের কোষে এরকম ধরনের লাইসোজোম দেখা যায়। তাহলে লাইসোজোমের এটা হচ্ছে লাইসোজোমের বহিঃপর্দা, এটা হচ্ছে বহিঃপর্দা, মানে একটাই পর্দা, একক পর্দা, তার মধ্যে ভ্যাকুল থাকবে বিভিন্ন। এ দেখো এখানে ফ্যাট জাতীয় খাদ্য দেখিয়েছে, তারপরে তাকে হজম করবে। এই যে বহুরূপতাটা বললাম, সেটা তুমি এই ছবিটাকে স্ক্রিনশট নিয়ে ভালো করে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে। এই যে গলগি বস্তু, এটাকে দেখো গলগি বস্তু, সেখান থেকে ভেসিকেল তৈরি হচ্ছে। মেইনলি যে ভেসিকেলটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রাইমারি ভেসিকেল। এই দেখো প্রাথমিক লাইসোজোম যেটাকে বলছি, এই প্রাথমিক লাইসোজোম থেকে অপাচ্য অংশগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য কি বলছি এক্সোসাইটোসিস, যা বলছিলাম বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এক্সোসাইটোসিস যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে ভেতরে যদি ঢোকে তাকে কি বলবো, এন্ডোসাইটোসিস। মনে থাকবে, এন্ডোসাইটোসিস। বাইরে বেরিয়ে গেলে তাকে বলবো এক্সোসাইটোসিস, আর কোষের ভেতরে ঢুকলে তাকে বলবো এন্ডোসাইটোসিস। দেখো, এই যে বহুরূপতার যদি প্রশ্ন পড়ে, তুমি কিন্তু এখানে ভালো করে বলতে পারো এই প্রাথমিক রাইবোসোম 1 নম্বর, এই হচ্ছে গৌণ লাইসোজোম 2 নম্বর। এই গৌণ লাইসোজোম কার থেকে তৈরি হয় না, অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম মানে যে নিজের অঙ্গাণুকে নষ্ট করে বলে। দেখো এই মাইটোকন্ড্রিয়া বিভিন্ন অবাঞ্ছিত কোষের অঙ্গাণুকে সে ফ্যাগোজোম মানে ফ্যাগোসাইটোসিস, খেয়ে ফেলেছে, সেটা যখন মিশে যাবে তারপরে কী হচ্ছে ফ্যাগোজোম, বিভিন্ন বস্তু বাইরে থেকে প্রবেশ করে ফ্যাগোজোম। দেখো সব প্রত্যেকটা কিন্তু লাইসোজোমের বিভিন্ন রূপ। তারপর হচ্ছে রেসিডুয়াল বডি, এই রেসিডুয়াল বডির থেকে বেরিয়ে যাচ্ছে। কতগুলো পেলাম বহুরূপতা, প্রাথমিক লাইসোজোম, গৌণ লাইসোজোম, অটোফ্যাগোজোম, ফ্যাগোজোম, রেসিডুয়াল বডি। ক্লিয়ার হলো? বহুরূপতা যদি প্রশ্ন বলে তুমি এক্সট্রাও কিন্তু এই কথাগুলো বলতে পারো। নেক্সট, রাইবোজোম। রাইবোজোম হচ্ছে এমন একটা কোষীয় অঙ্গাণু যা কিনা আমাদের দেহের বিশেষ করে কোষে খুব প্রয়োজনীয় একটি অংশ। আমি যা আসবো এখানে, তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলি, যেটা হচ্ছে রাইবোজোম। দেখো রাইবোজোমটা কী জিনিস, কী বৃত্তান্ত পড়ব, তার আগে একটু জিনিস বুঝি। রাইবোজোম হচ্ছে কি, দুটো সাব ইউনিট বা অধ একক নিয়ে গঠিত। একটা থাকে, একটু একটু জেনে রাখো, একটা হচ্ছে ছোট অধ একক আর একটা হচ্ছে বড় অধ একক। ঠিক আছে? তাহলে এটাকে বলবো স্মল সাব ইউনিট, স্মল সংক্ষেপ লিখছি সাব ইউনিট, আর এটাকে বল লার্জ সাব ইউনিট। মানে কি, ছোট একটা অংশ, বড় একটা অংশ। এইগুলো প্রোক্যারিওটিক কোষে একরকমের হয়, সেগুলো হচ্ছে 70S। তোমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে এবার আমি জানি, কিন্তু আমি বুঝিয়ে দেবো, তারপর আর মাথার ওপর দিয়ে যাবে না, 70S। আর ইউক্যারিওটিক কোষে হয় 80S। এই 80S আর 70S এর ব্যাপারটা, এস কেন, বিজ্ঞানী সেডবার্গ বা ভেটবার্গ এটি আবিষ্কার করেছিলেন, নামকরণ করেছিলেন, সেই জন্য এস, সেডবার্গ। ঠিক আছে? এবার আচ্ছা, কোনো দিন এরকম দেখা হচ্ছে যে 50 আর 30 যোগ করলে কত হয়, 80 হয়, তাই না?
এটা হচ্ছে 50 সাব ইউনিট, এটা হচ্ছে 30 সাব ইউনিট। এই দুটো যোগ করে দেখা যাচ্ছে 70 হলো। কেন হলো ধরতে পারছো? কমে গেল, এখানে কিন্তু যোগটা মিলল না। খুব ইন্টারেস্টিং। তোমাদের বন্ধু বান্ধবদের যদি তুমি এটা বুঝতে পারো যে আয় সবসময় যোগ করলেই যে সবসময় উত্তর সঠিক হয় তা নয়। কেন হলো না বলতে পারো? কারণ এটা যখন একক অবস্থায় থাকছে তখন এই ভেতরের যে আমি নীল রং দিয়ে যেটা দেখাচ্ছি এইটা কমন অংশ, এই কমন অংশটা যখন আমি বাইরেটাকে ধরছি তখন ওই কমন অংশটাকে আর ধরতে পারছি না। তখন আমি কোন অংশটাকে ধরছি? শুধুমাত্র লাল অংশটাকে ধরেছি। ঠিক আছে, লাল অংশটা হচ্ছে 70s। কিন্তু যদি আমি এইটাকে ধরি তখন এটা 30s হয়ে গেল। আর যখন নিচেরটাকে ধরছি তখন এটা এই দেখো আলাদা হয়ে গেল। তখন আলাদা যখন হয়ে যাচ্ছে তখন 50s। আমার মনে হয় তুমি বুঝে গেছো এবার। তার মানে কমনটা যখন থাকে তখন কিন্তু আমরা আর ধরতে পারি না। আরেকটা জিনিস যেটা না বুঝলে নয়, যেটা হচ্ছে প্রোটিন। আমরা পড়েছি না, প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে। খুব ভালো কথা। প্রোটিন সংশ্লেষ করতে গেলে কি দরকার হয় না, একটি এমআরএনএ দরকার হয়। এরকম একটা এমআরএনএ। এমআরএনএ কি পরে বলবো। আরএনএ তোমরা জেনেছ, এটাকে বলি আমরা এমআরএনএ, বলা হয় মেসেঞ্জার আরএনএ। ঠিক আছে, শুধু কথাগুলো ভিডিওগুলো কিন্তু আমি আমার চ্যানেলে দেওয়ার পরে তোমাদের কিন্তু দিয়ে দেবো। তোমরা ভিডিওগুলো কিন্তু প্রত্যেকটা লেসেনের ভিডিওগুলো প্রত্যেকটা মন দিয়ে শুনবে। যখন তুমি পড়বে তার আগে একবার যদি এই 20-25 মিনিটের ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে। সরি। এবার এই আরএনএ অনেক রকমের হয়। ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ এখন থেকে আস্তে আস্তে জানো। মেসেঞ্জার আরএনএ, রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে তোমরা শিখে যাবে। এই মেসেঞ্জার আরএনএর ওপরে ওই যে দুটো সাব ইউনিট বলেছিলাম না রাইবোজোমের, তারা কিন্তু এইখানে বসে। এই ছোট আর এই হচ্ছে বড়টা বসেছে। এবার এই যে টিআরএনএ সে কিন্তু অ্যামাইনো অ্যাসিডকে এর মধ্যে নিয়ে আসবে, ভালো করে বোঝো। আর রাইবোজোমাল আরএনএ রাইবোজোমের মধ্যেই থাকে। এরপরে কি হয়, এই অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে এখান থেকে এরকম প্রোটিনের একটা চেইন বেরিয়ে যায়, যেটা আমাদের কাজে লাগে। ক্লিয়ার? যতটুকু বুঝেছো এর থেকে বেশি তোমাদের এই বয়সে বুঝতে গেলে মাথা ধরে যাবে। এই শুধু প্রোটিন সংশ্লেষের উপরে অন্তত 6 থেকে 8 ঘন্টা ক্লাস নেওয়া যায়। অতএব আমরা তোমার বইটাকে আগে ভালো করে বুঝবো, তারপরে চলে আসবো আরেকটু বুঝতে। তাহলে এতক্ষণ বুঝতে পেরেছো যে রাইবোজোমটা কী ধরনের হতে পারে। তবে এই একটা কোষাঙ্গাণু যেটা সেন্ট্রোজোমের মতন, যার বাইরে কোনো পর্দা থাকে না, এরা পর্দাবিহীন। কিন্তু রাইবোজোম উদ্ভিদ কোষও থাকবে, প্রাণী কোষও থাকবে। সেন্ট্রোজোম শুধু প্রাণী কোষে থাকবে। ঠিক? তাহলে এটা পর্দাবিহীন। সাধারণত কোষের সাইটোপ্লাজমে সাধারণত ছড়িয়ে থাকে। কিন্তু আমরা দেখেছিলাম কি এন্ডোপ্লাজমিকের রেটিকুলাম, যেটা হচ্ছে কাছের দিকে থাকে, একে দেখিয়েছিলাম মনে আছে, যে এর বাইরে কিন্তু এরকম রাইবোজোমগুলো থাকতে পারে। সরি, এরকম রাইবোজোমগুলো থাকতে পারে। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামেও কিন্তু প্রোটিন সংশ্লেষ হয়। তখন একে বলেছিলাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার এর থেকে যদি এরকম প্লেন হয় তখন তাকে বলেছিলাম স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে কোথায় থাকছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে। আমরা যখন মাইটোকন্ড্রিয়া পড়েছি সেখানে ডিএনএ দেখেছি, সেখানে আমরা ডিএনএ দেখেছি, আরএনএ দেখেছি। তার মানে সেখানেও কিন্তু রাইবোজোম আছে যারা প্রোটিন সংশ্লেষ করে। তাহলে মাইটোকন্ড্রিয়া দ্বি-একক পর্দা বিশিষ্ট কোষীয় অঙ্গাণু তাতে থাকবে, ক্লোরোপ্লাস্টিড তাতে থাকবে, তার কি ধাত্রে থাকবে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নিউক্লিয় পর্দার বাইরে থাকবে, পর্দার বাইরে। ভালো করে বুঝে নাও, এই যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, এই ধাত্রের মধ্যে থাকবে রাইবোজোম। ভালো করে বুঝো, এর মধ্যে থাকবে রাইবোজোম। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে এই যে নিউক্লিয়ার পর্দা, তার বাইরের গাত্রে থাকবে রাইবোজোম। ক্লিয়ার হয়ে গেছে আশা করি।
আশা করি না বোঝার আর কিচ্ছু নেই। বাইরে থেকে অঙ্গগুলো প্রোটিন সংশ্লেষ করা এই অঙ্গাণুর প্রধান কাজ। বলে দিয়েছি প্রোটিন সংশ্লেষ মনে রাখতে হবে, কিন্তু প্রোটিন সংশ্লেষ করে কে? কোন অঙ্গাণু? রাইবোজোম। সংশ্লেষিত প্রোটিন কোষের ক্ষয় পূরণে, দেখো কোষের যে খাদ্য সেটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে ক্ষয় পূরণ করতে হবে, নতুন কোষ তৈরি করতে হবে। প্রোটিন তোমার পায়ের নখ থেকে মাথার চুল অবধি প্রোটিন ছাড়া কোনো অন্য জিনিস থাকতে পারে, কিন্তু প্রোটিন ছাড়া কোনো কিছু তৈরি করা সম্ভব নয়। আজকে জেনে যাও যে পায়ের নখ থেকে মাথার চুল অবধি সারা দেহ প্রোটিন দিয়েই তৈরি হয় মূলত। এছাড়া কার্বোহাইড্রেট ফ্যাট আছে, কিন্তু প্রোটিন মূলত। তোমার যে বৈশিষ্ট্য যে জিন, সেটাও কিন্তু প্রোটিন না হলে হবে না। সেটাকে বলা হয়, একটা হচ্ছে তোমার বেসিক প্রোটিন, আর একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন। সেগুলো আমি ভিতরে যাচ্ছি না এখন। তাহলে ক্ষয়পূরণে সাহায্য করে, নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, এবং কোনো কোনো সময় প্রোটিন কোষের বাইরে খরিত হয়। কেন খরিত হয়? যখন অতিরিক্ত হয়ে তখন খরিত হয়। এবং যদি এই প্রোটিনের যদি অ্যানাবলিক মেটাবলিজম হয়, তখন কিন্তু একটা রোগ হয় যেটা মূত্রের সঙ্গে বেরিয়ে আছে, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, সেগুলো কিন্তু প্রোটিনের থেকেই তৈরি হয়, রেচিত পদার্থ। তখন কিন্তু ওই গেটে বাত বলে না, বাত হয়। তারপরে তোমার মনে করো বিভিন্ন ধরনের বাত, শুধু গেটে বাত বলে না, পায়ের তলা ব্যথা হচ্ছে, এই রোগগুলো কিন্তু এর মাধ্যমে হয়। ঠিক আছে, আমি যে ডায়াগ্রামটা এঁকে তোমাদের দেখেছিলাম সেটাই তুমি এখানে দেখতে পাচ্ছ। স্ক্রিনশট নিয়ে বা পজ করে, যে ভিডিওটাকে পজ করে তোমরা কিন্তু দেখবে। শুধু তাই নয়, এখানে কিন্তু ভেতরের অংশগুলো তো আমি কেটে দিচ্ছি। এইগুলো তোমরা পড়তে যেও না, এইগুলো পড়তে গেলে অনেক বেশি বড় হলে তখন লাগবে। এইগুলো তোমাদের পড়তে হবে না, তোমাদের এগুলো পড়ার দরকার নেই, আমি কেটেই দিলাম। এগুলো যখন 9-10-এ উঠবে তখন তোমরা পড়বে। তুমি কি পড়বে? প্রোক্যারিওটিক রাইবোজোম কত 70S প্রকৃতির হয়, এবং তার দুটো সাব ইউনিট, ছোটোটাকে বলা হয় 30S, বড়োটাকে বলা হয় 50S। এটি এক্সট্রা বড়। দেখো 30 আর 20 50, 30 আর 50 80 হওয়ার কথা, সেটা 70 হলো কেন? এই যে কমন স্পেস, এটা এই কমন এই যে কমন জায়গাটা, যার জন্য কিন্তু এটাকে বলা হয় কমে গেল। কিন্তু যখন এটা আলাদা আলাদা হয়ে যাবে, প্রত্যেকেই তখন একটা সারফেস থাকবে, তারপরে বাইরের আবরণটা থাকবে, সারফেস এরিয়া থাকবে। তো এখানে কিন্তু আরও অনেক কিছু বলার আছে, কিন্তু আমি আর ভেতরে ঢুকবো না। ভেতরে ঢুকলে পরে মাথাটা বন করবে। ঠিক একইভাবে ইউক্যারিওটিক কোষ উন্নত, তার 80S, তার ছোটোটা হচ্ছে সাব ইউনিট সেডবার্গ ইউনিট 40 আর 60। এখানে তো 100 হওয়ার কথা ছিল, হলো না কেন? না, এখানে এই যে কমন স্পেস, যখন দুটো 100 মিশে যাচ্ছে তখন এই জায়গাটা কিন্তু কমন হয়ে যাচ্ছে। এই যে সেডবার্গ ইউনিট বা এটাকে বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। এটা কি জিনিস? খুব সোজা জিনিস, একদম খাটনির জিনিস না, কিন্তু কথাটা শুনলেই তুমি বুঝে যাও। মানে থিতিয়ে পড়ার প্রবণতা। মনে করো একটা কাচের গ্লাস, ভালো করে বোঝো। এই কাচের গ্লাসটায় তুমি কি করেছো? তুমি কি করলে না, এই কাচের গ্লাসে জল নিয়েছো, ঠিক আছে? জল নিয়ে তুমি একটা ছোট্ট লোহার বল ফেললে কি হবে? চট করে এখানে লোহার বলটা পড়ে যাবে। তারপরে তুমি মনে করো আটার দানা দিলে, আস্তে আস্তে আটার দানাগুলো পড়বে। তারপরে গুঁড়ো আটা দিলে সেগুলো কিন্তু ভাসতে থাকবে। তাহলে এই যে থেতিয়ে পড়ছে, এই যে এক একটা থেতিয়ে পড়ছে, মানে কি গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, তোমরা ফিজিক্সও পড়বে। তো এই যে থিতিয়ে পড়ার প্রবণতা, এটাকেই বলা হয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট ইংরেজিতে। সেই জন্য এইটা সেভাবে মাপা হয়, যখন দুটো একক একসঙ্গে থাকে 70, সেটা তাড়াতাড়ি পড়বে না, ভার বেশি। যখন আলাদা করা হবে তখন 30টা ওপরে থাকবে, 30টা ওপরে থাকবে, 50টা নিচে থাকবে। আর যদি 70 হয়, 70 একসঙ্গে নিচে থাকবে। এই ঘটনাটাকে বলছে, আর কিচ্ছু না। তোমরা যত বড় হবে তত সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। এই কোভিড সিচুয়েশান চলে গেলে যার যা প্রশ্ন থাকবে, কোভিড সিচুয়েশান চলে গেলেও আমি কিন্তু অনলাইনে কিন্তু, কারণ তোমরা জানো যে আমি ব্যস্ত থাকি, হেডমাস্টার তো, আমাকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। তোমাদের ক্লাসে তো এত বোঝাতে পারবো না, তাহলে এক্সট্রা ক্লাস আমি তাহলে বাড়িতে বসে তোমাদের বোঝাতে পারবো। এই চ্যানেলটা কিন্তু সেই জন্যই করা, আজীবন তোমাদের আমি বোঝানোর জন্য তৈরি আছি। তো
তোমরা যত বুঝতে চাও আমি বোঝানোর জন্য তৈরি, তোমরা না বুঝলে কিন্তু আমি অখুশি হব, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রোক্যারিওটিক রাইবোজোমটা বুঝলাম। এবার এই সেন্ট্রোজোমেরও কিন্তু কি নেই না, আরেকটা কোষে অঙ্গাণু শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যাবে। ভালো করে বোঝো, কটা পয়েন্ট, উদ্ভিদ কোষে পাওয়া যাবে না। 1 নম্বর, এর কোনো পর্দা নেই, একক পর্দা নেই। তাহলে আগে রাইবোজোম পড়লাম, তারও কোনো একক পর্দা নেই। এরা কোষ বিভাজনে সাহায্য করবে। প্রাণীর কোষের বিভাজন মানে একটা কোষ থেকে 2টো কোষ বা একটা কোষ থেকে 4টে কোষ। আমরা জানি কোষ বিভাজন মূলত 3 রকমের হয়, একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা মাইটোসিস, একটা হচ্ছে মেয়োসিস। একটা হচ্ছে অ্যামাইটোসিস মানে সরাসরি কোষ বিভাজন, মাইটোসিস মানে হচ্ছে বেমতন্তুর সাহায্যে কোষ বিভাজন বা সমবিভাজন, আর হচ্ছে মেয়োসিস বা রাজ বিভাজন। এগুলো তোমরা বড় হয়ে জানতে হবে। তাহলে কোষ বিভাজনে, প্রাণী কোষের তো কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজোম। বলতে পারো উদ্ভিদ কোষের কোষ বিভাজনে সাহায্য করে কে, সেখানে তো প্রায় রাইট, অ্যাবসলিউটলি রাইট, মাইক্রোটিউবুলস, যেটাকে বলে সাইটোস্কেলিটন। মাইক্রোটিউবুলসের বেমতন্তু, এগুলো তোমরা যখন আরও পড়বে, এই যে তোমরা আগ্রহ প্রকাশ করছো, তোমাদের কিন্তু এইভাবে যদি পড়তে থাকো ভবিষ্যতে কিন্তু এখন থেকে স্বপ্ন দেখা শুরু করো, আমি এইমসে, দিল্লি এইমসে পড়ব। এখন যে স্বপ্ন দেখে সে স্বপ্ন পূরণ করে, যে স্বপ্ন দেখে না সে পূরণ করতে পারে না। কিন্তু এখন থেকে ভাবো ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ব। আমাদের প্রিয়তর স্যার আছে, প্রিয়তর স্যার A to Z না পারলে বুঝিয়ে দেবে, মাথায় থাকে যেন এটা। তাহলে এটা একটা কোষীয় অঙ্গাণু, সেন্ট্রোজোম পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। তাহলে প্রাণী কোষে কোষ বিভাজনে সাহায্য করে। এবার এই যে তোমার বইতে এই যে চিত্রটা আছে, এই চিত্রটা দেখে কিছু বোঝার উপায় আছে কোনটার কি নাম? আমি তো জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি, বলতে পারো এই দুটো অংশের নাম কি? সেন্ট্রিওল। হ্যাঁ, সেন্ট্রিওল, সেন্ট্রিওল, ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, এখানে কটা সেন্ট্রিওল আছে? 2টো সেন্ট্রিওল আছে। এই জন্য এর আরেকটা নাম হচ্ছে ডিপ্লোজোম। দুটোকে একসাথে কি বলা হয়? ডিপ্লোজোম। আচ্ছা, এখানে এই যে অংশটা দেখানো হচ্ছে এটাকে বলে সেন্ট্রোস্ফিয়ার, আর এই যে অংশটাকে দেখানো হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রে, সরি সেন্ট্রাল রে না, অ্যাস্ট্রাল রে। এটাকে বোঝানোর জন্যই কিন্তু আমি একটা ডায়াগ্রাম দেখিয়েছি, এটা পড়িয়েই তোমাদের আজকে আমি শেষ করব। কিন্তু তোমরা যেটা করবে, তোমরা কিন্তু উত্তর দিচ্ছ না, উত্তর না দিলে কিন্তু আমার খুব কষ্ট হয়। তোমরা কি চাও যে স্যার কষ্টে থাকুক? তোমরা ছবি তোলো, লেখো, যা যা পড়াচ্ছি, কেন তোমরা করছো না? ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে দাও, কোনো অসুবিধা নেই তো। এবং আমি তো ভিডিও দিচ্ছি। আচ্ছা, আমি যে ভিডিওগুলো দিই রাত্রেবেলা দেখো তো, প্রত্যেকে দেখে নেবে, তোমাদের গ্রুপেই কিন্তু ভিডিওগুলো দাও। হ্যাঁ, প্রত্যেকে বুঝে নেবে। এই যে কথাগুলো বলছি, এই জিনিসে কিন্তু তুমি দেখতে পাবে। আমি আশা করছি যদি সব ঠিকঠাক হয় 2 রকমের ভিডিও দেবো আজকে। তাহলে এই যে অংশটা, এই দেখো সেন্ট্রোজোমের ব্যাপারটা দেখো, এইরকম অ্যাস্ট্রাল রে চারপাশে যেটা আছে, বাংলাটা পড়ো। ভেতরের অংশটাকে কাইনোপ্লাজম বলে, এটা তোমার জানার এখন দরকার নেই, এটা বিস্তৃতভাবে পড়তে হবে। এই যে সেন্ট্রোস্ফিয়ার, এই সেন্ট্রোস্ফিয়ার হচ্ছে তার ধাত্র অংশ, আর এই যে রেগুলো বেরিয়ে গেছে অ্যাস্ট্রাল রে, আর এই দুটো সেন্ট্রিওল, দেখো দুটো সেন্ট্রিওল, তারা একে অপরের সঙ্গে কী করে আছে না, এরকম লম্বভাবে আছে, সেই জন্য একে বলা হয় ডিপ্লোজোম। তাহলে আমি কিন্তু এবার পড়াটা এখানে শেষ করব নাকি? সবাই মোটামুটি বুঝে নিয়েছো, কোনো অসুবিধা নেই তো? এর পরবর্তী যে পড়াটা সেটা কিন্তু ঠিকঠাক করে পড়তে হবে। বারবার যেটা বলছি, পড়াশুনোটা ঠিক করে করো। পড়াশোনাটা যদি তোমরা ঠিকঠাক করে না করো, তাহলে আমি কি করে বুঝবো যে তোমরা বুঝতে পারছো? তাহলে এখানে শেষ করছি। তোমরা আমি যে পড়াটা দিয়েছি সেই পড়াটা কিন্তু আমি চাই। তাহলে আজকে কি আমি 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 আশা করতে পারি যে তোমাদের কাছ থেকে পড়াগুলো যাবো, তোমার প্রত্যেকে ভিডিওটা বের করো, ভিডিওটা খোলো, ঠিক আছে? ঠিক আছে। এই ছেলেটি ভিডিওটা খুললো না, আমি চিনতে পারলাম না একে। বাইরের কোনো ছেলে কিনা সেটাকে আমি জানতে হবে, তাহলে পরের দিন আর ঢুকতে দেবো না। আমাদের স্কুলে ছাত্রছাত্রী ঢুকতে দেবো না। একটু খোঁজ দেখিস তো কী নাম জানো এটা? হ্যাঁ, এই যদি আমাদের স্কুলে ছাত্র না হয় তাহলে পরের দিন আমি প্রবেশ করতে দেবো না।
হুম, কারণ বাইরের ছাত্র তো প্রবেশ করাটা ঠিক না। তাহলে এখানে শেষ করলাম। পড়াশুনো করো মন দিয়ে, ভালো থাকো।